সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। কম্পিউটার ব্যবহারের নানা ক্ষেত্রে আমরা নানা সময়ে নানাভাবে মুক্ত সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেগুলির কথা অনেক সময় হয়তো আমরা টেরও পাই না। অনেকেই সচেতনভাবে মুক্ত বা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে শুরু করেন কম্পিউটারে একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করার মাধ্যমে। আমি নিজে যখন কম্পিউটার জিনিসটা একটু ভালোভাবে ব্যবহার করতে শুরু করেছি, তখন একটা কম্পিউটারের দোকানে উবুন্টু নামের একটা ডিভিডি দেখে ঝোঁকের মাথাতেই সেটা কিনে ফেলেছিলাম। সেই সময়ে অর্থাৎ ২০১৩ এরকম সালে গ্নু ও লিনাক্স কিংবা ইউনিক্স সম্পর্কে খুবই অস্পষ্ট কিছু ধারণার বেশি কিছু ছিল না। কেবলমাত্র উবুন্টু নামটার সাথেই পরিচিত ছিলাম। উবুন্টু ব্যবহারের মাধ্যমেই আমি সক্রিয়ভাবে মুক্ত সফটওয়্যার নিয়ে সচেতন হই এবং কয়েক বছর পর উবুন্টু ছেড়ে পুরোপুরি ডেবিয়ানে চলে আসি। সেই সময়টায় হাতে উবুন্টু না পেলে মুক্ত সফটওয়্যার নিয়ে আগ্রহ জন্মাতে নিশ্চয়ই আমার অনেক দেরি হতো। আরও অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি এই কথা প্রযোজ্য। সারা জীবন উবুন্টু ব্যবহার না করে গেলেও একে বলা যায় এক ধরনের গেটওয়ে। গণমানুষ পর্যায়ে ডেস্কটপ পরিমণ্ডলে গ্নু লিনাক্সকে জনপ্রিয় করতে উবুন্টু যতটা ভূমিকা রেখেছে, আমার মনে হয় এরকম ভূমিকা আরও খুব কম ডিস্ট্রিবিউশনেরই আছে। গ্নু লিনাক্স ব্যবহারকারীদের একটা পরিসংখ্যানের ৩৩.৯% দখলে রাখা উবুন্টুই এখনও সবচেয়ে বেশি ব্যবহৃত ডিস্ট্রিবিউশন। এর নিকটতম অবস্থানে আছে ডেবিয়ান ১৬% ব্যবহারকারী নিয়ে। ডেবিয়ানের উপর ভিত্তি করেই উবুন্টু তৈরি। আমি নিশ্চিত আমার দর্শকদের একটি বড় অংশ জীবনের কোনো না কোনো সময়ে কিছু সময়ের জন্য হলেও ডেস্কটপ বা ল্যাপটপে উবুন্টু ব্যবহার করেছেন। আমাদের আজকের ভিডিও অবশ্য ডেস্কটপ উবুন্টু নিয়ে নয়। মুক্ত সফটওয়্যার গ্নু লিনাক্সকে ডেস্কটপে জনপ্রিয় করতে উবুন্টু এবং এর পেছনে থাকা প্রতিষ্ঠান ক্যানোনিকাল যে ভূমিকা রেখেছিল, খুব সীমিত একটা সময়ের জন্য আমাদের মনে হয়েছিল ফোন, ট্যাবলেট ও অন্যান্য যন্ত্রেও এই প্রভাব পড়বে। কম্পিউটিংয়ের এক অভিনব নতুন জগতে প্রবেশ করব আমরা। এই স্বপ্ন পূরণ হয়নি। আজকের পর্ব এই অধরা স্বপ্ন নিয়ে এবং ক্যানোনিকাল ও উবুন্টু কেন এই নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে আমাদের হতাশ করল। চলুন তবে শুরু করা যাক। ১৯৯৩ সালে আয়ান মারডক ডেবিয়ান নামে একটি গ্নু লিনাক্স ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করেন। সেই সময়ে আরও বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এভাবে গ্নু টুল চেইন ও লিনাক্স কার্নেল যুক্ত করে আস্ত অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন। তবে ডেবিয়ানের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। ডেবিয়ানের ডিপিকেজি পৃথিবীর প্রথম কেন্দ্রীয় প্যাকেজ ম্যানেজারগুলির একটি। বিশেষ করে মুক্ত সফটওয়্যার এবং স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে তৈরি ডেবিয়ানের একটি বড় সুবিধা হলো এটি অত্যন্ত ফ্লেক্সিবল, অর্থাৎ একে চাইলে মোটামুটি যে কোনো রকম কাজে ব্যবহারের জন্য কনফিগার করা যায়। তবে একটা সমস্যা হলো সেই সময়ে প্রায় সব গ্নু লিনাক্স ডিস্ট্রিবিউশনের মতোই পিসিতে ডেবিয়ান ইনস্টল ও ব্যবহার করা খুব সহজ কোনো কাজ ছিল না, বিশেষ করে প্রাযুক্তিক জ্ঞানের পিছিয়ে থাকা ব্যবহারকারীদের জন্য। ২০০৪ সালে উদ্যোক্তা ও বিনিয়োগকারী মার্ক শাটলওয়ার্থ এই সমস্যা নিরসনের কথা ভাবেন। ডেবিয়ানের উপর ভিত্তি করে অনায়াসে ও সহজে ব্যবহার করা যায় এরকম একটি অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্যেই জন্ম হয় উবুন্টু নামের গ্নু লিনাক্স ডিস্ট্রিবিউশনের। উবুন্টু অর্থায়নের জন্য শাটলওয়ার্থ ক্যানোনিকাল প্রতিষ্ঠানও তৈরি করেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য বিনামূল্যে পাওয়া যায় এরকম সফটওয়্যারের পাশাপাশি ক্যানোনিকালের কিছু বাণিজ্যিক পণ্য রয়েছে, যেমন উবুন্টু প্রো। পুরোপুরি কমিউনিটি দ্বারা চালিত মুক্ত সফটওয়্যার নিয়ে কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবসা নতুন কিছু নয়। তবে প্রথম দিকে ক্যানোনিকাল বহু ক্ষেত্রেই মুক্ত সফটওয়্যার কমিউনিটির সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। ডিস্ট্রিবিউশনটির নামে তারা এই ব্যাপারটিরই প্রতিফলন করতে চেয়েছে। আফ্রিকার বান্টু ভাষা পরিবারগুলিতে উবুন্টু একটি তাত্ত্বিক আদর্শ বুঝিয়ে থাকে। এক কথায় শব্দটির অর্থ করা কঠিন। মানুষ হিসেবে আমরা একে অপরের উপর নির্ভরশীল এবং অন্যকে সহায়তা করার মাধ্যমেই মানুষ হিসেবে আমাদের সার্থকতা, এই মানবিক দর্শনের নামই উবুন্টু। কামিনী রায়ের সুখ নামের কবিতায় বোধহয় উবুন্টু শব্দের সবচেয়ে সুন্দর বাংলা অনুবাদ আমরা পাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কর্পোরেট একটি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ক্যানোনিকাল এই দর্শন সফটওয়্যার পরিমণ্ডলে জনপ্রিয় করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তবে রসিকতা করে কেউ কেউ বলে থাকেন উবুন্টু শব্দের আসল মানে হলো আমি ডেবিয়ান কনফিগার করতে পারি না। সে যা হোক, ডেবিয়ানের সাথে উবুন্টুর একটি পার্থক্য আমরা এরই মধ্যে দেখেছি,
সেটা হলো GNU লিনাক্স ব্যবহার সহজসাধ্য করা। আরেকটি পার্থক্য হলো নতুন সংস্করণ প্রকাশনার সময়কালে। প্রতি 6 মাস অন্তর উবুন্টু একটি নতুন সংস্করণ প্রকাশিত হয়। এর মধ্যে প্রতি 2 বছরে একটি সংস্করণকে লং টার্ম সাপোর্ট বা LTS হিসেবে প্রকাশ করা হয়, যেটি ডেবিয়ান স্টেবলের সাথে তুলনীয়। সময়ের সাথে সাথে অবশ্য উবুন্টু আরও স্বতন্ত্র সংযোজন নিয়ে আসতে থাকে। বিভিন্ন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের সাথে ক্যানোনিক্যাল চুক্তিবদ্ধ হয়, যাতে করে কিছু ল্যাপটপ ও নেটবুক কম্পিউটার কেনার সময় ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজের বদলে উবুন্টু পাওয়া সম্ভব হয়। এটা আমার মনে হয় উবুন্টুর একটা বড় স্বতন্ত্র দিক, কেননা কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে তৈরি অন্যান্য অনেক GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনও এভাবে হার্ডওয়্যার পার্টনারশিপে যায়নি। 2008 সালেই উবুন্টু একটি নেটবুক এডিশন নিয়ে আসে, যেটির ইন্টারফেস ও সফটওয়্যার নেটবুকের সীমিত কম্পিউটিং ক্ষমতার কথা মাথায় রেখে অপটিমাইজ করা। ডেস্কটপ এডিশনের জন্য গ্নোমের দ্বিতীয় ভার্সন ব্যবহার করা হলেও 2010 সালে এই নেটবুক এডিশনের জন্য উবুন্টু স্বতন্ত্র একটি ডেস্কটপ শেল তৈরি করে, যার নাম দেওয়া হয় ইউনিটি। 2011 সালে গ্নোম 3 বের হয়। গ্নোমের আগের 2 সংস্করণ যাকে বলে আমাদের চিরচেনা ডেস্কটপ মেটাফোর ব্যবহার করত। এগুলির মূল অনুপ্রেরণা ছিল 90-এর দশকের ইউনিক্সের বিখ্যাত কমন ডেস্কটপ এনভায়রনমেন্ট। কিন্তু তৃতীয় সংস্করণে গ্নোম এই ডেস্কটপ মেটাফোর থেকে অনেকটাই সরে আসে। এতে মুক্ত সফটওয়্যার ডেস্কটপ পরিমণ্ডলে তুমুল বিতর্কের জন্ম হয়। 11.4 রিলিজের মাধ্যমে উবুন্টু তাদের ডিফল্ট ইউজার ইন্টারফেস হিসেবে গ্নোম পরিত্যাগ করে পুরোপুরি ইউনিটি গ্রহণ করে। 2011 পরবর্তী সময়েই আমার মনে হয় উবুন্টু ও ক্যানোনিক্যালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিতর্কিত অধ্যায় শুরু হয়। কিছু হার্ডওয়্যার ভেন্ডরের সাথে চুক্তির পর এবং একটি নিজস্ব ইউজার ইন্টারফেস গ্রহণের পর উবুন্টু আরও উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠে। উবুন্টু ডেস্কটপে থিম ও কনফিগারেশনে অ্যাপলের ম্যাকওএসের সাথে সাদৃশ্যের কারণে একে অনেকে কৌতুকের ছলে গরিবের ম্যাকওএস বলতেন। হয়তো সত্যিই মুক্ত সফটওয়্যার জগতের অ্যাপল হয়ে ওঠার বাসনা পেয়ে বসে ক্যানোনিক্যালকে। উবুন্টুকে ডেস্কটপ থেকে ফোন ও স্মার্ট টিভি, হাতঘড়ি থেকে গাড়ি সবখানে ছড়িয়ে দেবার ইচ্ছা প্রকাশ করেন শাটরওয়ার্থ। ক্যানোনিক্যাল একটি স্বতন্ত্র ডিসপ্লে সার্ভার তৈরির কাজেও নামে। এখানে উল্লেখ্য, ততদিনে GNU লিনাক্স ডেস্কটপে এক্স উইন্ডোয়িং সিস্টেমের আধুনিক বিকল্প হিসেবে ওয়েল্যান্ড ডিসপ্লে সার্ভার বিকশিত হচ্ছে। সব ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ওয়েল্যান্ড গ্রহণ না করে উবুন্টু মির নামে অনেকটা ওয়েল্যান্ডের আদলেই তাদের ডিসপ্লে সার্ভার তৈরির কাজ চালিয়ে যায়, যেটি ইউনিটি 8 হিসেবে তারা প্রকাশ করবে বলে জানায়। এই সময়ে সব কর্পোরেট এবং ব্যক্তি ডেভেলপাররা একসাথে মিলে মুক্ত সফটওয়্যার বিকাশের সংস্কৃতিতে বড় একটি বিতর্কের জন্ম দেয় ক্যানোনিক্যাল। মির ও ইউনিটির মাধ্যমে তারা একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে মনে হয়। ব্যাপারটা একটু আগেই আমরা যে উবুন্টু দার্শনিক চিন্তা দেখলাম, তার সাথে যেভাবে সাংঘর্ষিক, তাকে ভাগ্যের এক ধরনের পরিহাস বলা যায়। ইউনিটি ও মিরের উপর ভিত্তি করে ক্যানোনিক্যাল ফোনের জন্য যে অপারেটিং সিস্টেম তৈরি করে তার নাম দেওয়া হয় উবুন্টু টাচ। 2013 সালে উবুন্টু টাচকে ডেভেলপার প্রিভিউ হিসেবে প্রকাশের পাশাপাশি ক্যানোনিক্যাল নিজস্ব একটি স্মার্টফোন তৈরির জন্য ক্রাউড ফান্ডিংয়ে নামে। তবে পর্যাপ্ত অনুদান সংগ্রহ না করতে পারায় উবুন্টু এজ নামে তাদের সেই স্বপ্নের ফোন কোনোদিন আলোর মুখ দেখেনি। তা সত্ত্বেও 2015 সালে স্পেনের বিকিউ নামের একটি প্রতিষ্ঠান তাদের অ্যাকুয়ারিস E4.5 ফোনটি উবুন্টু টাচ সমেত প্রকাশ করে। আর মাত্র কয়েকটি ফোন এবং একটি ট্যাবলেট ছাড়া আমার জানা মতে আর কোনো হ্যান্ডহেল্ড যন্ত্র উবুন্টু টাচ সমেত বাজারে আসেনি। অ্যাপল ও অ্যান্ড্রয়েডের বাইরে ভিন্ন একটি মোবাইল প্ল্যাটফর্ম তৈরির খবর প্রাথমিকভাবে জনমনে আলোড়ন ফেললেও মোবাইলের সত্যিকার কোনো বাজার ধরতে ব্যর্থ হয় উবুন্টু। 2017 সালে শাটরওয়ার্থ ঘোষণা করেন ক্যানোনিক্যাল আর ইউনিটি ইন্টারফেস ডেভেলপ করবে না, এবং সে বছরের অক্টোবর মাসে প্রকাশিত উবুন্টু সংস্করণ আবারও গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্টে ফিরে আসে। সবচেয়ে বেশি ব্যবহৃত GNU লিনাক্স ডিস্ট্রিবিউশন উবুন্টুর এই ইতিহাস কৌতূহলোদ্দীপক হলেও আহামরি গুরুত্বপূর্ণ কিছু তা বলা যায় না। ক্যানোনিক্যালের চাইতে বহু গুণে বড় এবং সফটওয়্যার বাণিজ্যে আরও বেশি দিন টিকে থাকা মাইক্রোসফটও ফোন বাজারে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। অনেকটা ইউনিটের মতোই একটি ইন্টারফেস মাইক্রোসফট উইন্ডোজ 8-এ নিয়ে এসে সেটা ধরে রাখতে পারেনি।
উবুন্টুর এই ইতিহাস এতক্ষণ ধরে বলার কারণ ক্যানোনিকাল ইউনিটি ও উবুন্টু টাচ পরিত্যক্ত ঘোষণা করায় এমন একটি প্রযুক্তি আমরা হাতে পেতে গিয়েও পাইনি, যেটা শুধু যে গুরুত্বপূর্ণ তাই নয়, সেই জিনিসটি হয়তো কম্পিউটিংকে আমরা যেভাবে চিনি সেটাই বদলে দিতে পারত। অভিনব সেই প্রযুক্তির নাম কনভার্জেন্স। 2000 সাল পরবর্তী সময়ে ফোন জিনিসটা তুমুল জনপ্রিয় হতে শুরু করে। নোকিয়া, ব্ল্যাকবেরি ও এইচটিসির মতো প্রতিষ্ঠানের তৈরি এই যন্ত্রগুলি ফোন করা বা এসএমএস লেখার বাইরেও নানা রকম কাজে মানুষ ব্যবহার করতে শুরু করে। অ্যাপলের আইফোন এবং গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলি আসার পর অনেকেই আবিষ্কার করলেন যেসব কাজ করতে আস্ত একটি ডেস্কটপ বা ল্যাপটপ আগে ব্যবহার করতে হতো, তার অনেকগুলি এখন ফোন থেকেই করা যাচ্ছে। বছর বছর ফোন যন্ত্রটি আরও বেশি শক্তিশালী হয় এবং নতুন ব্যবহারকারীদের হাতেও খুব দ্রুত ফোন পৌঁছে যেতে থাকে। এর আগে হ্যান্ডহেল্ড ডিভাইস নিয়ে তৈরি একটি পর্বে আমরা দেখেছিলাম এসব সত্ত্বেও একটা ফোনকে পূর্ণাঙ্গ কম্পিউটার হিসেবে ব্যবহার করা কঠিন, কারণ একদিকে বাজারে সাধারণ ফোনগুলির হার্ডওয়্যার ডেস্কটপ ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি নয়, দ্বিতীয়ত এই ফোনগুলিতে ডেস্কটপ ব্যবহারের মতো উপযুক্ত সফটওয়্যারও থাকে না। উবুন্টু কনভার্জেন্সের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চেয়েছিল ক্যানোনিকাল। বলতে হবে বেশ আগেই তারা ফোনের প্রকৃত সম্ভাবনা অনুধাবন করেছিল। একটা ফোনের সাথে বাহ্যিক কিবোর্ড, মাউস ও মনিটর যুক্ত করে দিলেই সেই ফোনটা যাতে পূর্ণাঙ্গ একটি ডেস্কটপ হয়ে ওঠে, কনভার্জেন্সের লক্ষ্য ছিল সেটাই। উবুন্টু এজ নামের ফোনটি তৈরি না করতে পারলেও উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমের মাধ্যমে মোটামুটি 2016 সাল পর্যন্ত ক্যানোনিকাল এই লক্ষ্যে সফটওয়্যার বানিয়ে যায়। একই অ্যাপ যেন ফোনের পর্দা, ট্যাবলেটের পর্দা এবং কম্পিউটার বা টিভির বড় পর্দায় সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারে, সেই লক্ষ্যে সফটওয়্যার ও ইউজার ইন্টারফেস ডেভেলপ করায় আমার মনে হয় ক্যানোনিকাল বেশ অনেক দূর এগিয়ে গিয়েছিল। ক্যানোনিকালের লক্ষ্য পূরণ হলে হাতের মুঠোয় ধরা একটি ফোনেই পূর্ণাঙ্গ একটি গুনো লিনাক্স ওয়ার্কস্টেশন পাওয়া যেত। প্রয়োজন মতো সেটাতে শুধু বাহ্যিক ডিসপ্লে, কিবোর্ড ও মাউস যুক্ত করে নিয়ে যেরকম বহনযোগ্য কম্পিউটার তৈরি সম্ভব হতো, কম্পিউটার জগতে তা সত্যিকার অর্থেই বিপ্লব ডেকে আনত। বড় আকারের ল্যাপটপ আমাদের সবখানে টেনে নিয়ে যেতে হতো না, অনেকেই কোডিং বা কম্পিউটার বিষয়ক অন্যান্য নানা কাজ শেখার জন্য আস্ত একটি ডেস্কটপ কিনতে হতো না। এই ধরনের কম্পিউটিংকে বলা হয় ইউবিকুইটাস কম্পিউটিং, এবং 2026 সালে এসেও আমরা সত্যিকার অর্থে উবুন্টু কনভার্জেন্সের দেখানো স্বপ্নের মতো কিছু এখনও পাইনি। এখন কথা হলো, এত গুরুত্বপূর্ণ ইতিহাস পাল্টে দেবার মতো স্বপ্ন কেন ব্যর্থ হলো? আমার ধারণা কয়েকটি কারণের পেছনে দায়ী। ক্যানোনিকাল তাদের কনভার্জেন্স স্বপ্নের জন্য বছর 5-এর বেশি সময় ব্যয় করেনি। একই সাথে সফটওয়্যার ও হার্ডওয়্যার জগতে এত বড় একটা পরিবর্তন আনতে এই সময়টুকু নিতান্তই কম। ধৈর্য ধরে এই প্রচেষ্টা চালিয়ে গেলে কয়েকবার ব্যর্থতার পর দেরিতে হলেও হয়তো সাফল্য আসতে পারত। আরেকটি কারণ সেটা মনে হয়, কনভার্জেন্সের পরিকল্পনা বাস্তবায়ন করার সময়টায় মুক্ত সফটওয়্যার কমিউনিটির কাছ থেকে ক্যানোনিকাল অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এরকম বড় একটি উদ্যোগ একা একটি প্রতিষ্ঠানের পক্ষে টেনে নেওয়া স্বাভাবিকভাবেই একটা সময়ে অসম্ভব বলে পরিত্যাগ করতে হয়েছে। আরেকটি কারণ হলো আইফোন ও অ্যান্ড্রয়েড। তুমুল জনপ্রিয় এই দুই স্মার্টফোন প্ল্যাটফর্মকে পাশ কাটিয়ে বাজার দখল করতে যতটুকু আর্থিক শক্তি ও দূরদর্শিতা থাকা প্রয়োজন, আমার মনে হয় না ক্যানোনিকালের সেটা ছিল। বলা যায় একটু ভুল সময়ে তারা কনভার্জেন্স নিয়ে আসে। 2011 সাল নাগাদ অ্যাপল ও অ্যান্ড্রয়েড ফোন বাজার প্রায় পুরোপুরি দখল করে নিয়েছে। এর কয়েক বছর আগেও ক্যানোনিকাল উবুন্টু টাচ নিয়ে এলে হয়তো অনেক বেশি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েডের পরিবর্তে অপারেটিং সিস্টেমটি বেছে নিত। অন্যদিকে ইউবিকুইটাস কম্পিউটিংয়ের মতো নতুন একটি ধারণার সাথে তখনও মানুষ একদমই পরিচিত ছিল না। সেই তুলনায় আমাদের সময়ে এরকম কনভার্জেন্স ধারণা আমার মনে হয় আরও বেশি গ্রহণযোগ্যতা পেত। কারণ যেটাই হোক, মুক্ত সফটওয়্যারের হাত ধরে একটি বিশাল কম্পিউটিং বিপ্লব আমাদের চোখের সামনে দিয়ে হারিয়ে গেল। তবে উবুন্টু টাচ বা কনভার্জেন্স পুরোপুরি মরে গেছে তা মোটেই নয়। ক্যানোনিকাল এই প্রকল্পগুলি পরিত্যক্ত বলে ঘোষণা করার পর স্বেচ্ছাসেবী ডেভেলপাররা এদের বিকাশ অব্যাহত রেখেছেন। রোমিরি নামে ইউনিটি 8 এখনও বিকশিত হচ্ছে। উবুন্টু টাচ এখন মোটমাট 30টির মতো অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটে ব্যবহার করা যায়।
এই অভিনব ফোন অপারেটিং সিস্টেমে কনভার্জেন্সের কাজ ধীরগতিতে হলেও এখনও বিকশিত হচ্ছে। উবুন্টু একটি কমিউনিটি ফ্লেভার হিসেবে উবুন্টু ইউনিটি এখনও চাইলে ব্যবহার করা যায়। সবচেয়ে বড় কথা, ক্যানোনিক্যালের ট্রেডমার্ক বিষয়ক জটিলতা এখন আর না থাকার কারণে ডেবিয়ান, নিক্সওএস ইত্যাদি ডিস্ট্রিবিউশনেও রোমিরি ডেস্কটপ ব্যবহার করা সম্ভব। কনভার্জেন্সের স্বপ্ন ভবিষ্যতে কখনো বাস্তবায়িত হবে না তা বলা যায় না। আমি আশাবাদী, উবুন্টু না হলেও অন্য কোনো মুক্ত সফটওয়্যার প্রচেষ্টার হাত ধরে একদিন আমরা ইউবিকুইটাস কম্পিউটিং দেখতে পাব। উবুন্টু ও কনভার্জেন্স নিয়ে আপনাদের মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানান। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক প্রদান ও নতুন আসা দর্শকদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।